আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আলোচিত বিপ্লবী ওসমান হাদি মির্জা আব্বাসের বিপরীতে তিনি এই বিগত নির্বাচনে একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন। নানা কারণে তিনি আলোচিত ছিলেন, সমালোচিত ছিলেন এবং তার মৃত্যুর আগে তার সম্পর্কে আসলে মানুষের ধারণা, বেশিরভাগ মানুষের ধারণা নেতিবাচক ছিল। এই কারণ হলো তার যে চেহারা, সুরত, অঙ্গভঙ্গি, কথাবার্তা আমাদের অ্যাভারেজ বাঙালির মতো নয়। তিনি যে শব্দমালা উচ্চারণ করতেন, যে অশ্লীলতা তার ছিল, আমাদের আবহমান বাংলায় অনেকগুলো গালাগালি হয়, খুব বাজে বাজে আমাদের ভাষায় আমাদের সে গালাগালি হয়, কিন্তু পাবলিকলি এ ধরনের গালাগালি সাধারণত যারা মঞ্চে দাঁড়িয়ে মাইকে করেন এরকম কোনো রাজনৈতিক নেতাদেরকে আমরা জানি না। কিন্তু হাদি এই তরুণ প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে গালাগালিটিকে রীতিমতো একটা স্টাইল হিসেবে নিয়েছিলেন। তিনি নারীর লজ্জাস্থানকে নিয়ে, লজ্জাস্থান, আমাদের দেশে নারীর লজ্জাস্থানের অনেকগুলো মানে আঞ্চলিক নাম আছে। ফরিদপুরে এক ধরনের নাম, ফরিদপুরে নারীর যে গোপনাঙ্গ এটিকে একটি কথা বলা হয়, একটি শব্দ দ্বারা প্রকাশ করা হয়। আবার বরিশাল অঞ্চলে এটিকে আরেকটি শব্দ ব্যবহার করা হয়। আবার দেখা গেল সিলেট অঞ্চলে আরেকটি, কিছু কিছু ঢাকার কাছাকাছি এলাকাতে আরও একটি শব্দ হচ্ছে এরকম, মানে বিশেষ করে নারীর যে গোপনাঙ্গ। তো সেই গোপনাঙ্গ নিয়ে তিনি যে একটি কথা বলতেন, সেই কথাটা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল এবং এরপর থেকে তার নামের সঙ্গে ওই গালিটি যুক্ত হয়েছিল। যেমন কাউকে বলা হতো বাস্টার্ড সেলিম, কাউকে বলা হতো মুরগি মিলন, তো এরকম। তো ওরকম হাদির নামের সঙ্গে ওই তার আগে ওই সে যে গালিটা দিত, অমুক ঢাউয়া মাওয়া ছিঁড়ে ফেলতে হবে, তো ওই এরকম ঢাউয়া বা ওই মানে গালিটা আর কি, সেই গালিটা অমুক হাদি। তো এরকম যখন একটা নেতিবাচক তার অবস্থা ছিল, ঠিক সেই সময়টাতে তার হত্যাকাণ্ডটি ঘটে এবং এই হত্যাকাণ্ডটি যেভাবে ঘটে, যারা ঘটিয়েছে, তারপরে যে সময়, সব মিলিয়ে মানুষকে মানে সন্ত্রস্ত করে তুলেছিল। নির্বাচন খুব সংকটে ছিল, নির্বাচন খুব সন্নিকটে ছিল। সংকটে বললাম এই কারণে যে নির্বাচন আদৌ হবে কি হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দেবে কি দেবে না, এগুলো নিয়ে মানুষের সন্দেহ তখন তুঙ্গে। আবার ওদিকে যে সময় হাদির হত্যাকাণ্ডটা ঘটল, তখন আসলে সরকারের নির্বাচন দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প পথ ছিল না। বিএনপি সরকারের সঙ্গে নেগোসিয়েশন করতে করতে এমন একটা অবস্থায় চলে গিয়েছিল যে সরকারের দয়ার উপর নির্ভর করা ছাড়া বিএনপির আসলে ওই মুহূর্তে লড়াই করে, সংগ্রাম করে তাদের নির্বাচন আদায় করা সম্ভব ছিল না। আমাদের দেশ এমনি সাধারণত শক্তের ভক্ত নরমের জন্য। বিএনপি প্রথম দিকে মনে করেছিল যে হম্বিতম্বি করে, ভয়ভীতি দেখিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে নির্বাচন আদায় করা সম্ভব হবে। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের যে মেয়র পদে প্রশাসক রূপে বা মেয়র রূপে ইশরাকের মনোনয়ন বা ইশরাকের নিয়োগ নিয়ে বিএনপি সর্বশক্তি নিয়োগ করেছে। কিন্তু সেই সর্বশক্তি নিয়োগ করার পর তারা ফেল করেছে। ফেল করে তারা বুঝলো যে না, এটা হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা নেগোসিয়েশন করতেই হবে। এবং এরপর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, আলী রিয়াজ থেকে শুরু করে আসিফ নজরুল, অন্যান্য যারা আছে, রেজওয়ানা, বদিউল আলম মজুমদার, মনির হায়দার, যা বলেছে সব মানে বিএনপি স্বীকার করে নিয়েছে। তো এরকম যখন একটা নেগোসিয়েশনের অবস্থা চলছিল, ঠিক সেই সময় সরকারের জন্য একটা বিপত্তি দেখা দিল যে বিএনপিকে তো ঠেকানো যাচ্ছে না, যা বলছে সবই বিএনপি ইয়েস করে দিচ্ছে। আপার হাউস ইয়েস, প্রধানমন্ত্রী 2 বারের বেশি নির্বাচন করতে পারবে না, ইয়েস। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাবে, ইয়েস। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াবে, ইয়েস। একই ব্যক্তি দলের সভাপতি প্রধানমন্ত্রী হতে পারবে না, সব ইয়েস। এবং এই কাজগুলো যখন হচ্ছিল, ঠিক সেই সময়টিতে ওসমান হাদির হত্যাকাণ্ড ঘটে এবং যখন হত্যাকাণ্ড ঘটে প্রথম 24 ঘন্টায় মানুষ ঠিক বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে তাকে সুপারম্যান বানানো হয়। মিডিয়ার মাধ্যমে তার বিভিন্ন কোরিওগ্রাফি তুলে ধরা হয়, তারপর তাকে অতিমানব বানানো হয়।
তার হত্যাকাণ্ডের পিছনে দেশি বিদেশি বিভিন্ন চক্রের হাত আছে, দিল্লির হাত আছে, আওয়ামী লীগের হাত আছে, এই কথা বলে মানুষকে উত্তেজিত করা হয়। ফলে মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং সেই আবেগপ্রবণ অবস্থায় মানুষের আবেগকে ধরে রাখার জন্য যে কাজটি সরকারের কর্তা ব্যক্তিরা খুব সুকৌশলে করেছে। প্রথমত যখন তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, তখনই যিনি নিউরোসার্জন ছিলেন তিনি স্পষ্ট বলে দিলেন যে হাদি বাঁচবে না। মানে এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এটা খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে সে মরে যাবে, এখানে অপারেশন কিচ্ছু করে সম্ভব হবে না। কিন্তু সরকার যেহেতু এটা নিয়ে নাটক করতে চেয়েছিল, এই জন্য কী করা হলো, তাকে ওখান থেকে নিয়ে আনা হলো এভার কেয়ারে। যখন এভার কেয়ার আনা হলো, সেই ঢাকা মেডিকেল কলেজের যারা ডাক্তার তারা তাদের কথায় দৃঢ়তা দেখালেন যে না, হি ইজ নো মোর, তার পক্ষে ফিরে আসা সম্ভব নয়, কিউর করা সম্ভব নয়, ইত্যাদি ইত্যাদি। তখন যদি মানে হাদি যেদিন মারা গেছেন ওই দিনই যদি স্বীকার করে নেওয়া হতো, বলা হতো, তাহলে এই আবেগটা তৈরি হতো না। এরপরে তাকে আবেগ সৃষ্টি করার জন্য আবার এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে পাঠানো হলো। এরপরে সিঙ্গাপুরে গিয়ে খবর দেওয়া হলো যে সে কথা বলার চেষ্টা করছে, গেইন করছে, ইত্যাদি ইত্যাদি। মানুষ আবার আবেগপ্রবণ হয়ে গেল। এরপর কদিন পরে বলা হলো সে মারা গেছে, তার লাশ আনা হবে এবং সেই লাশ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখানে জানাজা হবে, বা সংসদ ভবনের সামনে মানিক পীর অভিনীত জানাজা হবে। সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়লে এর মধ্যে কে বা কারা দাবি তুলল যে যেহেতু ওসমান হাদি বিদ্রোহী কবিতা আবৃত্তি করেছিল, কাজেই তাকে বিদ্রোহী কবির পাশে দাফন করতে হবে। আবেগ এমন একটা পর্যায়ে, মব এমন একটা পর্যায়ে যে এর বিরুদ্ধে তখন সিন্ডিকেট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা হর্তাকর্তা একটা টু শব্দ করবেন এই শক্তি সামর্থ্য কারো ছিল না। ফলে কী হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই চত্বরে, যেখানে মূলত অন্য কাউকে দাফন কাফন করার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে আর কাউকে দাফন কাফন করা হবে না, সেখানে হাদির সমাধি রচিত হলো। এরপর হাদির এই মৃত্যুর বিচার চাই, আগে বিচার তারপর ইলেকশন, আগে বিচার তারপর ইলেকশন, এটা নিয়ে মাঠ গরম করার চেষ্টা করা হলো এবং শেষ পর্যন্ত আসলে এই নাটকগুলো হলো না, চললো না। তারপরে এই হত্যাকাণ্ডের সঙ্গে বিভিন্ন বাহিনী জড়িত, তারপরে এই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত, নানা রকম ন্যারেটিভ তৈরি করা হলো, তাও চললো না এবং ধীরে 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 বিষয়টা স্তমিত হতে থাকলো। এরপরে পাতার আড়ালে আবডালে, গাছের আড়ালে আবডালে, পর্দার আড়ালে আবডালে হাদির হত্যাকাণ্ড নিয়ে নানা রকম কুৎসা, নানা রকম কথা, নানা রকম সন্দেহ, অবিশ্বাস দানা বাঁধল। বিশেষ করে সরকার যখন হাদির পরিবারকে পুনর্বাসনের নামে অতিরিক্ত আন্তরিকতা দেখানো শুরু করলো, যখন একটার পর একটা সুযোগ সুবিধা দেওয়া শুরু করলো, হাদির ভাইকে লন্ডনে চাকরি দিতে হবে, তার পরিবারকে 1 কোটি টাকা দিতে হবে বা কয়েক কোটি টাকা দিতে হবে, তারপরে তাদেরকে আবার ঢাকাতে ফ্ল্যাট দিতে হবে, এই জিনিসগুলো যখন অতিরিক্ত হচ্ছিল তখনই সবাই ধারণা করছিল ডাল মেকুস কালা হায়। এনিওয়ে, হাদির যে হত্যাকারী, সে হত্যাকারীর ভিডিও ফুটেজ পাওয়া গেছে, তার যে অপকর্মের যে দৃশ্য, সেই দৃশ্য পাওয়া গেছে, তার পালিয়ে যাওয়ার গতিপথ সঙ্গে সঙ্গে জানা গেছে এবং সর্বশেষ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই হত্যাকারী সেখানে ধরা পড়েছে। সে এখন রিমান্ডে আছে, ভারত সরকারের কাছে জবানবন্দি দিচ্ছে। আর তার সঙ্গে দেখা করার জন্য, তার জবানবন্দি গ্রহণ করার জন্য ডিপ্লোম্যাটিক অ্যাক্সেস বাংলাদেশ সরকার ভারতের কাছে চাচ্ছে, এখন পর্যন্ত সেটা মিলেনি। এখন প্রশ্ন হলো যে এই যে ভারতের কাছে যে ধরা পড়লো হত্যাকারী, সেখানে সে যে জবানবন্দি, সেটা কি ভারতের ইচ্ছায় দেবে না নিজের ইচ্ছায় দেবে? সে সত্য দেবে না অভিনয় করবে? আবার তাকে কি বাংলাদেশের বন্দি বিনিময় যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? বাংলাদেশে ফেরত আনার পরে বর্তমান সরকার কি ন্যায়পরায়ণতার ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করবে, সত্য উদ্ঘাটন করার চেষ্টা করবে, নাকি জজ মিয়া নাটক করবে, নাকি এখানে অনেককে ফাঁসানোর চেষ্টা করবে? এগুলো নিয়ে অনেকে সমালোচনা করছে, আলোচনা করছে, নানা রকম বিতর্ক তৈরি হচ্ছে। কিন্তু ঘটনা যাই হোক না কেন, এই হত্যাকাণ্ড তো একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সঙ্গে অনেক বড় বড় দেশি বিদেশি খেলোয়াড় জড়িত, বিশ্ব খেলোয়াড় জড়িত, এর সঙ্গে অনেক মহাজ্ঞানী মহাজন জড়িত।
এবং যারা জড়িত আপনি দেখবেন যে তাদের মুখের হাসি বন্ধ হয়ে গেছে, অনেকের কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে, অনেকের ডায়রিয়া শুরু হয়েছে, অনেকের মাথার চুল পড়ে গেছে, অনেকে হাসতে গিয়ে কেঁদে ফেলছে, অনেকে ভাত খেতে গিয়ে তারা মাছের কাঁটা খেয়ে ফেলছে, অনেকে রোজার মাসে রোজা রাখতে গিয়ে ঢোক চিপতে গিয়ে ভুল করে ফেলছে। এরকম দৃশ্য হচ্ছে। এরকম মহাজ্ঞানী মহাজন, তারপরে দেশি খেলোয়াড় বিশ্ব খেলোয়াড় ছাড়াও অনেক 17 মাসে আমরা ভণ্ডদেরকে দেখেছি। অনেক তথাকথিত ভণ্ডপীর, তথাকথিত ভণ্ড দরবেশ, নতুন দরবেশ, পুরনো দরবেশ, মানে বিভিন্ন সুরতে বিভিন্ন মানুষজনকে দেখেছি জাতির ত্রাণকর্তা রূপে। সফেদ দাড়ি, দেখে শুনে মনে হয় যেন বিরাট অলি আল্লাহ, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে পরতে পরতে ইবলিসের মানে প্রবেশদ্বার খুলে রেখেছে। দেহের প্রত্যেকটা লোমকূপ দিয়ে নাকি শয়তান ঢুকতে পারে। এখন সেই লোমকূপ, সেই সমস্ত লোকজন, অনেক লোকজন বাংলাদেশে আছে যারা এই লোমকূপগুলো নিজেরাই খুলে রেখেছে যেন শয়তান ঢুকুক। শয়তান ঢুকলে তাদের ভালো লাগে, তাদের শরীরের মধ্যে সুরসুরি তৈরি হয়, একটা উদ্দীপনা তৈরি হয়। এই যেমন গাঁজা বিরুদ্ধে অভিযান চলছে, তো এক গাঁজা রোগে ধরা হয়েছে। জিজ্ঞাসা করছে, তুমি গাঁজা খাও কেন? বলে, গাঁজা খেলে আমার ঘুম আসে, আমার ভালো লাগে, তাই আমি গাঁজা খাই। তদ্রুপ বাংলাদেশে এরকম অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে যারা মনে করে যে শয়তান যদি তাদের কাছে না আসে তাদের কান্নাকাটি শুরু হয়ে যায়। শয়তানের সাথে তাদের এমন দোস্তি, তাদের পরতে পরতে শরীরের পশমের গোড়া দিয়ে যত বেশি শয়তান ঢুকবে তত বেশি তাদের আনন্দ হবে। এবং গত 17 মাসে এরকম মানুষরূপী শয়তানদের আনন্দ উল্লাস আপনারা অনেক দেখেছেন। হাদি হত্যাকারী ধরা পড়েছে, এই সংবাদের পরে এরকম অনেক মানুষরূপী ইবলিসের চেহারা দেখবেন যে নষ্ট হয়ে গেছে, জৌলুস বন্ধ হয়ে গেছে, অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, অনেকের মুখোশ উন্মোচন হয়ে যাবে এই ভয় তাদেরকে পেয়ে বসেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।